সেনাবাহিনীতে কিন্তু সেনাপ্রধান হয়, কিন্তু উপসেনাপ্রধান বলে কেউ হয় না। তবে জেনারেল জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা যারাই ছিল, আমি জানি বঙ্গবন্ধু শেখ মুজিব সবাইকে অত্যন্ত স্নেহ করতেন, কাজে তার সংসারটা টিকিয়ে রাখার জন্যই তাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে সে কর্মরত ছিল, সেখান থেকে নিয়ে এসে ঢাকায় উপসেনাপ্রধান করে তাকে রেখেছিল। কিন্তু সে কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করতো না, স্বাধীনতা বিশ্বাস করতো না। কারণ জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর একজন হিসেবে পাকিস্তান থেকে যে সমস্ত অস্ত্র প্রেরণ করা হয়েছিল সোয়াত জাহাজে, সেই জাহাজ থেকে অস্ত্র খালাস করতে যাচ্ছিল, এবং জিয়াউর রহমান যখন এই সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে যায়, সেখানে কিন্তু পাবলিক তাকে ঘেরাও দেয় এবং ধরে নিয়ে আসে। তো জিয়াউর রহমান সেই সোয়াত জাহাজ থেকেই অস্ত্র নিয়ে আসতে গিয়েছিল। আর এই 25 মার্চ জাতিপিতা ঘোষণা দেওয়ার পরেও কিন্তু জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরই একজন সৈনিক হিসেবেই, তাদের একজন সামরিক অফিসার হিসেবেই কিন্তু কাজ করছিল। এবং তার হাতে চট্টগ্রামে বহু আমাদের নেতাকর্মী যারা ব্যারিকেড দিচ্ছিল, তার হাতে কিন্তু অনেকেই নিহত হয়েছে, তাদেরকে সে সবসময় বাধা দিয়েছে। তো জাতির পিতার যে ঘোষণাটা, সেই ঘোষণাটা 26 তারিখ দুপুরবেলা চট্টগ্রামের যিনি সাধারণ সম্পাদক হান্নান সাহেব, তিনি প্রথম পাঠ করেন। এরপরে একে একে আমাদের ওখানে যারা নেতৃবৃন্দ সবাই পাঠ করেন। এবং সেই সময় নেতৃবৃন্দের মধ্যে একটা কথা ছিল যে একজন সামরিক অফিসারকে দিয়ে যদি ঘোষণাটা পাঠ করানো যায়, তাহলে এটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ মনে হবে। তখনই জিয়াউর রহমানকে ওখান থেকে ধরে নিয়ে আসা হয়। কারণ আপনারা মেজর রফিক, আমাদের এমপি সংসদ সদস্য, তার বই যদি পড়েন, সেখানে তিনি স্পষ্ট লিখেছেন। কারণ প্রথমে তাকে বলা হয়, তিনি তখন পাকিস্তানিদের সাথে যুদ্ধ করছেন এবং অ্যাম্বুশ করে বসে আছেন। তিনি বলছেন, আমি যদি সরে যাই তাহলে ওরা এটা দখল করে নেবে। তো জিয়াউর রহমানকে যখন ধরে আনা হলো এবং কালুঘাট বেতার কেন্দ্র থেকে ট্রান্সমিশন অফিস, সেখান থেকে তাকে দিয়ে কিন্তু ঘোষণাটা পাঠ করানো হলো। প্রথম দিকে পাঠ করতেছে, কিন্তু অনেক আপত্তি ছিল, যাও তাকে দিয়ে পাঠ করানো হলো। তো সেইভাবেই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। এবং এই কথাটা সত্যি যে জিয়াউর রহমান যে কোনো ফিল্ডে কোথাও যুদ্ধ করেছে, এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না। আমাদের অনেক মুক্তিযোদ্ধারা আহত হয়েছে, বিভিন্ন ফিল্ডে যুদ্ধ করেছে, কিন্তু তার কিন্তু সেরকম ধরনের কোনো ইতিহাস নাই। এটা হলো বাস্তবতা। এবং আমাদের চট্টগ্রামের নেতারা, আপনি এখনো আমাদের মোশাররফ সাহেব এমপি আছেন, তিনিও একজন সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। তারা কিন্তু জিয়াউর রহমানের নাম দিয়েছিল মিস্টার রিট্রিট। ওনাদের কাছেই গল্প শুনেছি যে যেখানে যুদ্ধ লাগতো তার থেকে অন্তত 3 মাইল দূরে যে জিয়াউর রহমান থাকতো, সে কখনো অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ সামনাসামনি করে নাই। হ্যাঁ, সে তার নেতৃত্ব দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য। তো এইভাবেই সেই জিয়াউর রহমানকেই পেয়েছিল খন্দকার মোস্তাক তার দোসর হিসেবে। সেই ছিল তার শক্তি, মূল শক্তির উৎস। কারণ ক্ষমতা যদি এভাবে দখল করতে হয় আর হত্যাকাণ্ড যদি চালাতে হয়, তাহলে সামরিক বাহিনীর নিশ্চয়ই কিছু সহযোগিতা তার দরকার ছিল। এবং সেই মোস্তাক জিয়া মিলেই কিন্তু এই চক্রান্তটা করেছিল। তবে আমি বলবো যে আমি যেটা, জিয়াউর রহমান কিন্তু এমন কোনো মাস নেই, মাসে অন্তত একবার হলেও জিয়াউর রহমান এবং খালেদা জিয়া দুইজন আমাদের বাসায় নিয়মিত আসতো। ডালিমের শাশুড়ি, ডালিমের বউ, ডালিমের শালী, এরা কিন্তু সারাক্ষণ আমাদের বাড়িতেই। এমনকি 27 তারিখে জয়ের জন্মদিন আমরা ঘরোয়াভাবে করি জুলাই মাসে, সেদিনও ডালিমের বউ, ডালিম তারা আমাদের বাসায়। আর তারপরে আমরা 30 তারিখে রওনা হয়ে 31 তারিখ আমরা জার্মানিতে পৌঁছাই, মাত্র 15 দিন। এই 15 দিনের মধ্যেই আমরা পেলাম সেই নির্মম সংবাদ। আর মোস্তাক জিয়ার উপর নির্ভর করে যে রাষ্ট্রপতি হয়েছিল, আপনারা যদি একটু লক্ষ্য করেন, সে কতদিন থাকতে পেরেছিল? থাকতে কিন্তু পারে নাই। মির্জাফরও পারে নাই। মির্জাফর সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে সে নবাব হয়েছিল, কিন্তু 3 মাসও পূর্ণ করতে পারে নাই। কারণ বেইমানদের ব্যবহার করে সবাই, কিন্তু তাদেরকে বিশ্বাস করে না, রাখে না। ঠিক জিয়াউর রহমান সেই কাণ্ডই করেছিল। মোস্তাক কিন্তু 3 মাসও পূর্ণ করতে পারে নাই, তাকে বিদায় নিতে হয়েছিল। জেলখানায় যে হত্যাকাণ্ড হয়, সেটাও কিন্তু জিয়াউর রহমানের নির্দেশে সেই করেছে। কারণ সেই সময় তখন সর্বময় ক্ষমতার অধিকারী, এবং সে এতই মোস্তাকের আস্থাভাজন ছিল যে মোস্তাক নিজেকে অবৈধভাবে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে সাথে সাথে কিন্তু জিয়াউর রহমানকেই সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়। এই যে চক্রান্ত, ষড়যন্ত্র, এবং 32 নম্বরে রাসেলকে হত্যা করার উদ্দেশ্যটাই ছিল, সেটা কোন রশিদ ফারুকদের কথাই আছে, ওই বঙ্গবন্ধুর রক্ত কেউ যেন না থাকে। এবং আমি 32 নম্বরেই কিন্তু একটা বাসার দোতলায় ভাড়া থাকতাম, ঠিক দ্বিতীয় বাসাটাই থাকতাম। সেখানে কিন্তু আর্মি গিয়েছিল। আমি যেহেতু বিদেশে ছিলাম, এবং আমার একটা ফ্রিজে কিন্তু গুলির দাগও ছিল। আমি তখন মাত্র
15 দিন আগেই তো আমরা দেশ ছাড়ি, তখন তো ভাবতে পারিনি যে এভাবে একদিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এটা শোনা যেত, কিন্তু আমার আব্বা তো সেটা বিশ্বাস করতেন না। তিনি তো বাংলাদেশের মানুষকে গভীরভাবে ভালোবাসতেন। তাকে অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, এমনকি ইন্দিরা গান্ধী নিজেও বলেছেন। উনি বলছেন ওরা আমার ছেলে, ওরা সন্তানের মতো, ওরা আমাকে কেন মারবে। ওনার একটা অন্ধ বিশ্বাস এদেশের মানুষের উপর ছিল যে ওনার গায়ে কেউ হাত দেবে না, কেউ মারবে না। কিন্তু যারা ঘরে, সেখান থেকেই ষড়যন্ত্র। মেজর নূর কামাল মুক্তিযুদ্ধে ট্রেনিং নিয়ে রণক্ষেত্রে যায়, তারপরে একটা পর্যায়ে তাকে নিয়ে এসে কর্নেল ওসমানী সেনাপ্রধান তার এডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর এই মেজর নূরও তার সাথে একই সাথে এডিসি ছিল, দুজনে একসাথে। দুর্ভাগ্য যে সেই নূরের হাতেই কিন্তু কামালের মৃত্যু। কারণ যখন আক্রমণ করে নূরকে, যখন কামাল দেখে যে সে আসছে, ও বারান্দার কাছে চলেছে, তখন ও মানে এই আমি যেটা ওখানে মুহিতের কাছে শোনা, যে ও বলছিল যে আপনারা এসে গেছেন, দেখেন কারা যেন আমাদের বাড়ি আক্রমণ করছে। এই কথা বলে শেষ করতে পারেনি, সেখানেই কামালকে গুলি করে হত্যা করে। আর সব আমার মা যে সাহসের পরিচয় দিয়েছেন, এই অবস্থায় কোনো মানুষ জীবন ভিক্ষা চায়, আমার মা কিন্তু জীবন ভিক্ষা চায়নি। যে মুহূর্তে তিনি দেখেছেন যে আমার বাবাকে হত্যা করা হয়েছে, তিনিও বলেছিলেন যে তোমরা আমাকে হত্যা করো, আমি কিন্তু এক পা নড়বো না। তিনি কিন্তু নিজের জীবন দিয়ে গেছেন, কারণ তার জীবনে কোনো চাপ বাবা আদর্শ, আমার বাবা যা চেয়েছেন উনি তার পাশে থেকে সেই কাজগুলি করেছেন সবসময়। আর এই ঘাতকের দল এই হত্যাকাণ্ড করে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ ঘোষণা দিয়েছিল রেডিওতে প্রথম। বাংলাদেশ বেতার হয়ে যায় রেডিও বাংলাদেশ পাকিস্তানি কায়দায়। এভাবে সব নামগুলি একসময় পরিবর্তন করে দেয়। তবে তা ধরে রাখতে তারা পারেনি, কারণ এই অন্যায় কখনো আল্লাহ মেনে নেয় না, বাংলাদেশের মানুষ মানেনি। হ্যাঁ, সেদিন বাংলাদেশে এটা ঠিক যে এরকম একটা ঘটনার পর আমাদের দল, সমর্থক, মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা ছিল তা হয়তো তারা করতে পারেনি। কিন্তু এটা আপনারা জানেন যে যখনই বাড়ি আক্রমণ শুরু হয়, প্রথমে যেমন সানিয়াওয়াত সাহেবের বাসায় বা শেখ মুনির বাসায় খবরটা আসার সাথে সাথে, এবং আমাদের বাসায় যখন গুলি শুরু হয়, বঙ্গবন্ধু কিন্তু সবাইকে ফোন করেছিলেন। আব্দুর রাজ্জাকের সাথে কথা হয়, তোফায়েল আহমেদের সাথে কথা হয়, সেনাপ্রধান শফিউল্লাহর সাথে কথা হয়। সেনাবাহিনীরও যার যা ভূমিকা ছিল তারাও কিন্তু সঠিকভাবে করে নাই। এর পিছনের রহস্যটা কি, সেটাই কথা। স্বাধীন বাংলাদেশ বা জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ সারা দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। একটা বাংলাদেশ মানে তখন হচ্ছে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হয়েছিল এই ভূখণ্ডের, যার প্রতিবাদ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার। করাচিতে তখন পার্লামেন্ট বসতো, তা সেই পার্লামেন্টের ভাষণে শুনবেন যে তিনি তখন এর প্রতিবাদ করে বলছেন যে বঙ্গভূমি বাংলাদেশ, বাংলা এর একটা ঐতিহ্য আছে, তো এই নামটা মুছে গেলে একমাত্র বঙ্গোপসাগর ছাড়া আর কোথাও এই বঙ্গ নামটা থাকবে না, যেটা আপনারা বদলাচ্ছেন কেন। আর সেই জায়গায় তিনি সেই বঙ্গভূমিটাই আর এই বাংলাদেশ হিসেবে এই বাংলাদেশ নামটাও তার দেয়া। ৭০ সালের ডিসেম্বর, 5ই ডিসেম্বর সৈয়দী সাহেবের মৃত্যুবার্ষিকীতে তিনি যখন বক্তব্য দিয়েছিলেন তখনই ঘোষণা দিয়েছিলেন যে এই ভূখণ্ডের নাম হবে বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি এই গানটার 8টা লাইন আমাদের জাতীয় সঙ্গীত, কিন্তু এই গানটা পুরো গানটা যদি কখনো শোনেন তারপর একটু দয়া করে শুনে দেখবেন যে কেন এই গানটাকে তিনি পছন্দ করেছিলেন। একমাত্র সম্পূর্ণ গানটা শুনলে কিন্তু বোঝা যায় যে একটা বাংলাদেশ, একটা মাটি, ভূখণ্ড, মাতৃভূমিকে মানুষ যে কীভাবে ভালোবাসে সেই কথা সে ওই গানটার মধ্যে পুরো আছে। এবং আমার কলিম শরাফিকে সবসময় যে কোনো সে বসলেই কলিম শরাফিকে বলতেন তুমি এই গানটা একটু গাও। ওনার মনে সব অনেক দিন থেকে আকাঙ্ক্ষা ছিল যে আমরা দেশ স্বাধীন হবে আর আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত হবে। আমাদের পতাকা, এটা আমি নিজে সাক্ষী। আমাদের খাবার টেবিলে বসে আলোচনা, আব্বা বললেন আমাদের স্বাধীনতা পেলে আমাদের পতাকা জাপান উদিত সূর্যের দেশ, সাদা জমিনে লাল সূর্য, আর আমাদের সবুজ বাংলাদেশে হবে সবুজ জমিনে লাল সূর্য। কত
দূরদর্শিতা নিয়ে তিনি সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে ধাপে ধাপে জাতিকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। পাকিস্তানের একটা প্রদেশ প্রতিনিয়ত পাকিস্তান দ্বারা শোষিত বঞ্চিত। গোটা পাকিস্তানের ফরেন কারেন্সি অর্জন করত আমাদের এই ভূখণ্ড বাংলাদেশ থেকে। যা কিছু সেই কাগজ কাপড় রেয়ন থেকে শুরু করে কাগজ থেকে শুরু করে সবকিছু কিন্তু বাংলাদেশেই হতো, কিন্তু সেই বাংলাদেশের জিনিস চলে যেত পাকিস্তানে। পাকিস্তানিরা কিন্তু সেটা সস্তায়, আর বাংলাদেশে তা কিনতে হতো অনেক বেশি দামে। প্রদেশটাকে শোষণ করা, এই শোষণ করতে 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 এদেশের মানুষকে একেবারে নিঃস্ব করে দিচ্ছিল। কাজে সেখান থেকে জাতিকে মুক্ত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এদেশের কিছু মানুষ তখনও ওই পাকিস্তানি শাসকদের পদলেহন করত, তাদের চাটুকার ছিল, খোসামদির তোষামদি ছিল তাদের কাছে পাকিস্তান। কারণ ওখানে গেলে তারা কিছু লাইসেন্স পেতে, হয়তো কিছু অর্থ সম্পদ পেত, এইটুকুই। কিন্তু বাংলাদেশের মানুষ যে সম্পূর্ণ বঞ্চিত ছিল, এই বঞ্চনার হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করবার জন্যই তিনি স্বাধীন করেন দেশ। এটা হয়তো মানে এই একটা শ্রেণীর পছন্দই ছিল না। আমাদের মুক্তিযুদ্ধের সময়রা আলবদর রাজাকার তৈরি করে, পাকিস্তানি সেনাবাহিনীকে সারা বাংলাদেশের পথ দেখে দেখে নিয়ে যায়, যারা গণহত্যা চালায়, আমাদের মেয়েদের উপর অত্যাচার করে, নির্যাতন করে। তারপরেও এই তোষামদি খোসামদি দলটা টনক নড়ে নাই। এরা পাকিস্তান বানানো না, পাকিস্তানের আরেকটি প্রদেশ হিসেবেই বাংলাদেশকে রাখতে চেয়েছিল। আপনারা অনেকে বক্তব্য বলছেন পাকিস্তান বানানো, পাকিস্তান বানানো না, পাকিস্তানের প্রদেশ হিসেবেই রাখতে চেয়েছিল, যাতে পাকিস্তান এই বাংলাদেশটাকে আরো শোষণ করতে পারে। এদেশের মানুষ ছিল দরিদ্র, ক্ষুধার্ত, পরনে ছিন্ন কাপড়, থাকার ঘর নেই, চিকিৎসা নেই, শিক্ষা নেই, কি ছিল তাদের জীবনে? কিছুই ছিল না। সেই জাতিকে উন্নত জাতি হিসেবে করে দেবেন, এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। যেদিন অস্ত্র সারেন্ডার করে সেই মিটিংয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আমার গোলায় ধান নেই, আমার রিজার্ভে একটা টাকা নেই, আমার খাদ্য নয়, পোর্ট বন্ধ, রাস্তাঘাট সব ভাঙা, আমাকে এই সব কিছু করতে হবে এবং আমি তা পারবো। এদেশের মাটি আর মানুষকে নিয়েই আমরা এই দেশ গড়ব। অনেক গর্ব ভরে এই কথা তিনি বলেছিলেন। শুধু বলেন নাই, মাত্র 3.5 বছরের মধ্যে সেটা করেও দেখিয়েছিলেন। তারপরেও চক্রান্ত। আপনাদের মনে আছে 74-এর দুর্ভিক্ষের কথা। বাংলাদেশে তো দুর্ভিক্ষ প্রতিনিয়ত লেগেই থাকে, কিন্তু সেই উত্তরবঙ্গের সেই দুর্ভিক্ষের ব্যাপক প্রচার পেল। বাসন্তী নামে একটি পাগল মেয়েকে একটা জাল পরিয়ে ছবি তুলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কুৎসা রটনা করলো যে তারা কাপড় দিতে পারে না। তখন কাপড়ের দাম 6-7 টাকা, আর একটা জালের দাম 150 টাকা। তো ওই মেয়ে জাল পরতে পারে আর কাপড় পরতে পারে না। সেই সাংবাদিক যে সেই কুড়িগ্রামের সেই চিলমারিতে সেই বাসন্তীর জাল পরে সেটা নিয়ে বিশ্বব্যাপী প্রচার। এই প্রচারটা কেন হয়েছিল? যারা আমাদের স্বাধীনতার বিরোধী ছিল, যে শক্তি, যারা 7 ফ্লিট পাঠাতে চেয়েছিল, যারা পাকিস্তানিদের অস্ত্র দিয়েছিল। কাজে বাংলাদেশের মানে স্বাধীন হওয়াটা তাদের কাছে মনে করতো এটা তাদের জন্য একটা ডিফিট। কাজে সেই প্রতিশোধটাই কিন্তু আমাদের দেশের কিছু কুলাঙ্গারকে নিয়েই কিন্তু এটা সংগঠন এই ঘটনা ঘটালো। এই সংগঠিত হলো তাদেরকে নিয়েই। 75 থেকে 96, 21টা বছর বাংলাদেশের কোনো উন্নয়ন তো হয়নি। ওই যতটুকু জাতিপিতা করে রেখেছিলেন তার থেকেও বাংলাদেশ পিছিয়ে যায়। আমিও যখন বাংলাদেশে আসি, বাংলাদেশে কি দেখি? সেই ক্ষুধার্ত নরনারী, ছিন্ন কাপড়, বিদেশ থেকে পুরন কাপড় এনে পড়ানো হচ্ছে দেশের মানুষকে, রোগে ধুকে ধুকে মারা যায়, খাবার নাই, ওষুধ নাই, চিকিৎসা নাই, শিক্ষা নাই, কিচ্ছু নেই, কিচ্ছু করা হয়নি। অর্থাৎ বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র করা এবং এই যে স্বাধীনতা অর্জনটাই যে একটা ভুল, সেই ভুলটাকে মানে সেই ভুলটাকেই দেখানো মানুষকে। সেই জন্য দেশে কোনো উন্নতি যারা এসছে, যে জিয়াই বলেন, এরশাদি বলেন, খালেদা জিয়া, এরা কিন্তু করেনি। এবং এখানে জিয়াউর রহমানই সব থেকে বেশি। দেশে দুর্নীতি, সন্ত্রাস, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং দেশটাকে একেবারে শেষ করে দেওয়ার চক্রান্ত কিন্তু একটু আপনারা দেখবেন যে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে গ্রেপ্তার, অত্যাচার, নির্যাতন কিভাবে করেছে তখন। আর সারা এবং কিছু প্রচার পেয়েছে সে জিয়া নাকি গণতন্ত্র দিয়েছে। যে দেশে প্রতি রাতে কারফিউ থাকে, সেটা আবার গণতন্ত্র হয় কিভাবে? ভোট চুরি থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই জিয়াউর রহমান শুরু করেছে। এমনকি সংবিধান লঙ্ঘন করা, সেটাও জিয়াউর রহমান করেছে। যাক, আমাদের সৌভাগ্য যে হাইকোর্টের একটা রায় যে জিয়ার ক্ষমতা দখল
এরশাদের ক্ষমতা দখল, মার্শাল্লাহ দিয়ে যে ক্ষমতা দখল, সেগুলিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আজকে জিয়াউর রহমানের চন্দ্র উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই। তারা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে। খালেদা জিয়া বা তারেক জিয়া কি বলতে পারবে যে তার বাবার লাশ দেখেছে? গুলি খাওয়া লাশ তো দেখাই যায়। তারা কি দেখেছে কখনো? বা কোনো একটা ছবি দেখেছে? কেউ দেখেনি, কারণ ওখানে কোনো লাশ ছিল না। ওখানে একটা বাক্স আনা হয়েছিল, আর সেখানে ওই বাক্সের ফাঁক থেকে যারা দেখেছে একটু, সেই এরশাদের মুখ থেকেই শোনা কমব্যাট ড্রেস পরা ছিল। জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, তখন তো সে কমব্যাট ড্রেস পরে না। এটা কি বিএনপির লোকরা জানে না? সে যে তাদের মারামারি ধস্তাধস্তি করার চরিত্র তো এখনো যায়নি। কিন্তু আমাদের স্বাধীনতা বিরোধী চক্র দেশীয় আন্তর্জাতিকভাবে তাদের একটা সমর্থন তাদের সবসময় ছিল। এটাই দুর্ভাগ্যের, জাতির পিতার যে উদারতা, সেই উদারতার সুযোগটা তারা নিয়েছে। আমরা ক্ষমতা আসার পরেই এই দেশের মানুষের কিন্তু ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে। 96 সালে আসার পর থেকেই আমাদের দারিদ্র্য বিমোচন, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, কিন্তু যাই আমরা করেছি সেগুলো তো আবার 2001-এ খালেদা জিয়া এসে একে বন্ধ করে দিয়েছে। কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছে, সে আমার একটি খাওয়া প্রকল্প সেটাকে স্থবির করে দিয়েছে, সাক্ষরতার হার বাড়ানোর জন্য আমাদের যে প্রকল্প সেটা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ মানুষের কল্যাণের কাজগুলি একে একে বন্ধ করে মানুষকে শোষণ করে শুধু টাকাই বানিয়েছে, পয়সাই বানিয়েছে। নিজেদের বিলাসিতার জীবনযাপনই তারা করেছে, কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করেছে, বাংলা ভাই নিয়ে এসেছে, তারপরে 21 আগস্ট গ্রেনেড হামলা। আমি যেই দিন থেকে পা দিচ্ছি সেদিন থেকে বারবার তো এই হামলা শিকার হচ্ছি। জানি না আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, এটা ঠিক। আমি বলবো যে আমার নেতা কর্মীদের সবসময় আমি যেখানে যেতাম আমাকে তারাই প্রোটেকশন দিয়েছে, আর উপরে আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য বারবার আমি বেঁচে গেছি। হয়তো এই দেশের মানুষের জন্য কাজ করতে হবে, সেই জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে বা সেই দায়িত্বটাই দিয়েছেন। নইলে 21 আগস্ট গ্রেনেড হামলা তো বাঁচারই কথা না। 76 কেজি বোম পোতা হয়েছে একটা, আর একটা 84 কেজি। সেই বোমের হাত থেকেও তারা বেঁচেছি কোটালীপাড়ায়। এবং খালেদা জিয়ার বক্তৃতা ছিল, আওয়ামী লীগ 100 বছর ক্ষমতা আসতে পারে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও হতে পারবে না। খালেদা জিয়াই এখন প্রধানমন্ত্রী না, বিরোধী দলের নেতা হতে পারে নাই, কিন্তু আল্লাহ কিন্তু আমাকে সেই সুযোগটা দিয়েছে দেশের মানুষের জন্য কাজ করতে। তা আজকে 12 বছরে আমরা যে উন্নতিটা করতে পেরেছি, 21 বছরে যারা ক্ষমতায় তারা পারে নাই কেন, সেই প্রশ্নটা তাদের জিজ্ঞেস করা দরকার। যে যারা একেবারে বিএনপি করে বা জামাত করে বা যে আদর্শ নিয়ে থাকে বা এরশাদের পার্টি, তাদেরকে এই প্রশ্নটা করা দরকার যে আপনারা এত বছর ক্ষমতায় থাকলেন, ক্ষমতা ক্যান্টনমেন্টের মধ্যে নিয়ে আটকে রাখলেন, তো কই দেশের উন্নতি হয়নি কেন? কার উন্নতি করেছে? তারা সেনাবাহিনীর করেনি, বিমান বাহিনী করেনি, নৌবাহিনীর করেনি, পুলিশ বাহিনীর করেনি, বিজিবির করে নাই, সাধারণ মানুষের উন্নতি করে নাই, স্কুল কলেজ মাদ্রাসার কোনো কিছুর উন্নতি হয়নি, রাস্তাঘাটের উন্নতি হয়নি, দেশে খাদ্য উৎপাদন হয়নি, দেশের মানুষ চিকিৎসা পায়নি, কোনো কিছু পেল না। কেন পেল না? মাত্র 3.5 বছরে জাতিপিতা এই দেশকে স্বল্পোন্নত দেশ মর্যাদা দিয়ে গিয়েছিলেন। এত তাড়াতাড়ি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলা মনে হয় সেটাই তাদের সহ্য হয়নি। তারা জানতো যে এর পরবর্তী যে প্রোগ্রামটা তিনি নিয়েছিলেন, তার ফলে মাত্র 5 বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা পাল্টে যেত। স্বাধীনতার 50 বছর আমরা এখন উদযাপন করছি, জাতির পিতার 101 জন্মদিন আমরা পালন করছি। স্বাধীনতার 50 বছরে আওয়ামী লীগ আসার পরেই যতটুকু উন্নতি হয়েছে, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি থাকতেন তো 40 বছর আগেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বে মর্যাদা পেত। তো বাংলাদেশের জনগণকে কিন্তু সেখান থেকে বঞ্চিত করা হয়েছে। তো জানি না আল্লাহ বোধহয় বাঁচিয়েও রেখেছিলেন। আমার তো বাবা মা ভাই বোন সব হারিয়ে যেদিন বাংলা মাটিতে পা দিলাম, আমাকে তো আসতে অনেক বাধা দিয়েছে। তারপরে জোর করে যখন আসলাম, হ্যাঁ আমি সেই চেনা মুখগুলি পাইনি, বর্ণিতে সরাসরি খবর পেলাম। তবে পেয়েছি লাখো মানুষ আর আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের ভালোবাসা, তাদের আস্থা, বিশ্বাস। এই জন্য আমি বলতে পারি যে আওয়ামী লীগ আমার পরিবার, বাংলাদেশটাই আমার পরিবার। আমি সেইভাবেই বাংলাদেশের মানুষকে দেখি। আর যেটুকু কাজ করতে পারবো মনে হয় আমার আব্বা মা হয়তো দেখবেন, নিশ্চয়ই দেখবেন, দেখেন, হয়তো তার আত্মাটা শান্তি পাবে। আমি সেই চিন্তা করেই সব কাজ করি। এই জন্য আমার কোনো মৃত্যু ভয়ও নেই, কোনো আকাঙ্ক্ষাও নেই, কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। এবং আমার প্রতি আমি কিছু করবো না, করতেও চাই না। আমি শুধু এইটুকুই চাই, যারা ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, যে উদ্দেশ্য নিয়ে তারা 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করেছে, তাদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশ ফেল রাষ্ট্র হোক, বাংলাদেশের স্বাধীনতা অর্জনটা ব্যর্থ হোক, স্বাধীনতার আদর্শগুলি ধ্বংস হয়ে যাক, সেটাই করতে দেব না। যে নাম তারা মুছে ফেলেছিল 21 বছর, আজকে আল্লাহর রহমতে সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখন আর কেউ তা মুছতে পারবে না, কেউ পারবে না মুছতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম এখন আর মুছতে পারবে না। যে ইতিহাস তারা বিকৃতি করেছিল,
আজকে সেই ইতিহাস মানুষের কাছে উদ্ভাসিত। একটা জাতির পিতা নিজের লেখা বই, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন এবং এসবি রিপোর্ট, যেটা আমি বের করছি, ইতিমধ্যেই 7 খণ্ড বেরিয়ে গেছে, 8 খণ্ড বেরোবে, এটা 14 খণ্ড বের হবে। যেটা ছিল তার বিরুদ্ধে লেখা, তার বিরুদ্ধে দেওয়া পাকিস্তানি গোয়েন্দা রিপোর্ট, আমি সেটাকেই প্রথম প্রকাশ করলাম, যা পৃথিবীর ইতিহাসে কেউ করেনি, আমি করেছি। কারণ সেখান থেকেই সত্যিকার ইতিহাসটা বের হয়ে আসছে। কারণ উনি কোথায় যাচ্ছেন, কি করছেন, বঙ্গবন্ধুর প্রত্যেকটা কথা, চাল সব কিছুর মধ্যে দেওয়া আছে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে কি কি অপপ্রচার তারা করবে তাও বলা আছে, এবং ওনার বিরুদ্ধে যে মিথ্যা যে সমস্ত অভিযোগ দেওয়া সেগুলি আছে। কিন্তু আমি সবগুলি আজকে জনসম্মুখে নিয়ে এসেছি এই জন্য, যে দেশের মানুষ প্রজন্মের পর প্রজন্মের জন্য সঠিক ইতিহাসটা ওখান থেকেই বেরোয় আসবে, ওখান থেকেই আসলে বেরিয়ে আসছে। তবু বলবো যে আজকে বাংলাদেশ, আজ আমাদের দারিদ্রের হার আমরা কমিয়ে 20 ভাগে আনতে সক্ষম হয়েছি। আমাদের মাথাপিছু আয় আজকে $2227 দাঁড়িয়েছে। আমাদের রিজার্ভ, যেটা বিএনপির আমলে 2005-06 অর্থ বছরে মাত্র 3 বিলিয়ন ছিল, আজকে আমাদের 48 বিলিয়নে আমরা উন্নীত করতে পেরেছি। কারণ আমার লক্ষ্য ছিল যেটাকে আমাকে 50 বিলিয়নে নিয়ে আসা, আজকে সেটা আমরা আনতে পেরেছি। আমাদেরকে পরনির্ভরশীল করে রাখা হতো, দেখা হতো যে ওই ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য, অমুক সাহায্য, টমক সাহায্য না পেলে আমরা কিছুই করতে পারবো না। এবং মিথ্যা মামলা দিয়ে আমার ছোট বোনটা কিচ্ছু করেনি জীবনে, নিজে চাকরি করে কষ্ট করেই থাকে, এবং এখনও তাই। বাবা প্রধানমন্ত্রী ছিলেন, আমি 4 বার প্রধানমন্ত্রী, তারপরে তো ওর জীবন ওর মতনই চালায়। ছেলে মেয়েগুলিকে, আমার 2টা, ওর 3টে, 5টা ছেলে মেয়েকে সে মানুষ করেছে। তার নামে মিথ্যা মামলা, আর আমার নামে তো আছেই, আমি তো ডজনকে ডজন মামলা দিয়েছে, সেটা আমি, কিন্তু ওর নামে কেন দেবে? এই পদ্মা সেতু নিয়ে তার নামে অপবাদ দিল। সেদিন বলেছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংকের পয়সা লাগবে না, আমরা নিজের পয়সায় করবো। আমার গভর্নমেন্টে, আমার মাননীয় অর্থমন্ত্রী মুহূর্ত থেকে শুরু করে অনেকে এটা বিশ্বাস করতে পারেননি। ওনাদের ধারণাই ছিল যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া কিছুই পারবো না, আমরা যে তাই করবো, করলে করবো, নাহলে করবো না। যদি না পাই নিজের পয়সা করতে, পদ্মা সেতু করবো না। আমার এটাই সিদ্ধান্ত ছিল। আমাকে ওনারা বলছিলেন যে এটা না হলে আপনার ওই এলাকার ভোট, আমার ভোটে কী হবে, ভোট দেবে না, আসবো না ক্ষমতায়, ক্ষমতা আমার আসতেই হবে। তারপর আমার ক্ষমতায় আসা হলো দেশের জন্য কাজ করা, যেখানে কাজই করতে পারবো না সেখানে আমার তো ক্ষমতার দরকার নেই, আর সে ভাবনা আপনাদের ভাবতে হবে না। কিন্তু আমি এই দেশের মানুষের মাথা নিচু হতে দেবো না, মিথ্যা অপবাদ নেবো না। কেন মিথ্যা অপবাদ নেবো? যেটা আমরা করি সেটা কেন বলবো? এবং আমরা আমাদের নিজে পায়ে দাঁড়াতে হবে। ঠিক যেমন যখন আমরা 98 সালে যে ভয়াবহ বন্যা, সেই বন্যার সময় বলা হলো বাংলাদেশে 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে, ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, বিবিসি সবাই নিউজ করেছিল যে একটা মানুষকে না খেয়ে মরতে দেবো না। আমি ধন্যবাদ জানাই আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, আজকে মহানগর সহ সারা বাংলাদেশের, কারণ মানুষের দুর্যোগে দুর্বিপাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝাঁপ দিয়ে তাদের পাশে দাঁড়ান, এবং দাঁড়ান বলেই যে কোনো অবস্থা আমরা মোকাবেলা করে আনতে পারি। সেই সাথে এবার বলবো, এবার যেমন সরকারের সকল প্রতিষ্ঠান যেমন সহযোগিতা নেমেছে, কিন্তু আমাদের সংগঠন সবথেকে বড় ভূমিকা পালন করে যাচ্ছেন, সেটাই সবথেকে বড় কথা। একটা সংগঠন থাকলে পরে, মানুষের পাশে দাঁড়ালে পরে যে কোনো অবস্থা উত্তরণ ঘটানো যেতে পারে, এটাই হলো বাস্তবতা। আর সেটা আমরা বারবার প্রমাণ করছি, আজকে এই করোনা ভাইরাসের সময়ও সেটা প্রমাণ করছি। আজকে বারবার আমার, কিন্তু সমস্ত স্প্লিন্টারগুলি হানিবার গায়ে মাথায় এসে লাগছিল, কিন্তু তার জন্য সে একটু নড়েনি, এবং আমাকে নড়তেও দেয়নি, ধরে রেখে দিয়েছে। আমাকে ধরে রেখে দিয়ে সমস্ত স্প্লিন্টারগুলি নিজের শরীরে নিয়ে নিল, নিজের মাথায় নিয়ে নিল। পরে তো তিনিও মারা গেছেন, আমি তার জন্য দোয়া করি। যাক, আমি এটুকু বলবো যে সংগঠন আদর্শ নিয়ে যদি একটা সংগঠন করা যায়, তো সেই সংগঠনই কিন্তু দিতে পারে। আজকে করোনার সময় কারা মানুষের পাশে আছে? আর কত দল শুধু বিবৃতি বক্তৃতাই দিয়ে যাচ্ছে। কারণ আমি ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, প্রাইভেট টেলিভিশন করে দিয়েছি, প্রাইভেট রেডিও করে দিয়েছি, মানে একটা অবাধ সুযোগ আছে সবার কথা বলার, কথা বলেই যাচ্ছে। কিন্তু মাঠে কয়টা মানুষ আছে? মানুষের পাশে কে আছে? দুঃসময় কে দাঁড়াচ্ছে? আওয়ামী লীগের নেতা কর্মীরাই দাঁড়াচ্ছে। যে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন, এটাই তো আমাদের কাজ, যেটা আমরা দেখেছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। তো সেইভাবেই আমরা দাঁড়াবেন। আর 15ই আগস্টে সকলকে যারা জীবন দিয়েছে, এবং তার পরবর্তীতে জিয়াউর রহমানের অত্যাচারী নির্যাতনে, এরশাদের নির্যাতনে, খালেদা জিয়ার নির্যাতনে আমাদের যারা নেতাকর্মী জীবন দিয়েছে, আমি তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি। করোনা ভাইরাসে যারা মারা গেছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি, এবং আপনাদের অনুরোধ করবো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জাতির পিতার আদর্শ নিয়েই আমাদের বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। যে উন্নয়নশীল দেশ থেকে আমরা উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলে বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। সেই প্রতিজ্ঞা নিয়েই এই স্মরণ সবাই সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।